আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ স্যার। হুম, চলো। আগের দিন আমাদের চলছিল স্ত্রী প্রত্যয় প্রকরণের ই প্রত্যয় ই প্রত্যয় নিয়ে আলোচনা চলছিল স্ত্রী প্রত্যয় প্রকরণ থেকে। এরপরে দু একটা বড় সূত্র আছে, লম্বা লম্বা সূত্র আছে, ওই সূত্রগুলো আমরা দেখব। যেমন প্রথমেই আছে হুম, দেখো, সূত্র হচ্ছে টিড্ঢানৈ দয়াসজ দঘ্নৈ মাত্রচ তয়ব ঠক ঠয়কাই করপহ। ঠিক আছে? এই যে প্রথমটাকে ভাঙলে হবে এরকম, টিথ ঢ, মানে অ্যাকচুয়ালি ছিল এরকম, দিয়ে এই ঢ থাকার জন্য এটা ড হয়ে গেছে, তটা ড হয়ে গেছে সূত্র দিয়ে। তাহলে টিথ ঢ অন অই, বাকিগুলো যেমন আছে সেরকমই আছে। ঠিক আছে? দয়াসজ দঘ্নৈ মাত্রাচ তয়প ঠক ঠয় কয় করপহ। ঠিক আছে? এখন বক্তব্য, এই প্রত্যয়গুলি যার অন্তে থাকবে, সূত্রার্থ, এগুলো প্রত্যেকটি প্রত্যয় এই প্রত্যয়গুলি যার অন্তে থাকবে এমন প্রাতিপদিকের স্ত্রীত্ব বিবক্ষাতে এই প্রত্যয় হবে। এই প্রত্যয়গুলি যার অন্তে থাকবে এমন প্রাতিপদিকের স্ত্রীত্ব বিবক্ষাতে এই প্রত্যয় হবে। মানে এই প্রত্যয়গুলি যার অন্তে থাকবে বলতে কিরকম ব্যাপারটা? ধরো বললাম যে উদাহরণ, ঠিক আছে, কুরু একটা শব্দ, মানে এইরকম হয় বাক্যটা, কুরুষু চরতি ইতি। ঠিক আছে? কুরুষু চরতি ইতি।
কুরু একটা দেশ, সেখানে বিচরণ করে যারা, তাই বলছে কুরুষু চরতি, তাই বলা হচ্ছে কুরুষু চরতি, কুরু একটা দেশ, সেখানে যারা বিচরণ করে। এখন যদি তাই হয়, ঠিক আছে, কুরুষু চরতি যদি তাই হয়, তাহলে কুরুষু চরতি ইতি এরকম হয় যে কুরুচর, ঠিক আছে, কুরুচর এরকম হলো। এর সঙ্গে আবার এই কুরুচর যে শব্দ, এর সঙ্গে কুরুচর হলো, এর সঙ্গে ট প্রত্যয় হয়, ট প্রত্যয়। যে ট প্রত্যয়ের তোমরা বলো দেখি কি হবে। এই ট প্রত্যয়টা ট যুক্ত অ, এই টকারের ইৎ সংজ্ঞা কোন সূত্র দিয়ে হবে? আমি বলেছিলাম আগের দিন, ট প্রত্যয়ের ইৎ সংজ্ঞা কোন সূত্র দিয়ে হবে? ট প্রত্যয়ের ইৎ সংজ্ঞা কোন সূত্র দিয়ে হবে? আমি বলেছিলাম আগের দিন, কুরুষু চরতি ইতি কুরুচর, কুরুষু চরতি ইতি কুরুচর। এই কুরুচর শব্দের সঙ্গে ট প্রত্যয় হবে, ট, কুরুচর শব্দের সঙ্গে ট প্রত্যয় হবে। আমার প্রশ্ন, এই ট প্রত্যয়ের যে হসন্তযুক্ত টকারটা, ট প্রত্যয়ের যে হসন্তযুক্ত টকারটা, তার ইৎ সংজ্ঞা হবে কোন সূত্র দিয়ে? উপদেশে জননাশিত এই সূত্র দিয়ে হবে কি? হ্যাঁ, তুমি কনফার্ম হয়ে, উপদেশে অজননাসিক ইৎ এই সূত্র দিয়ে কার ইৎ সংজ্ঞা হয়? এই সূত্র দিয়ে কোন বর্ণের ইৎ সংজ্ঞা হয়? এরকম যে উত্তর বললে, কোন বর্ণের ইৎ সংজ্ঞা হয় ওটা দিয়ে? অচ বর্ণের। টকারটা কি আছে নাকি? না না না, তাহলে হলন্তম হবে, হলন্তম দিয়ে তারপরে তৎসল কি? হলন্ত্যম দিয়ে ইৎ সংজ্ঞা যার হয়, সেই হলটা অবশ্যই অন্তে থাকবে। হল ও অন্ত্যম। আদিরি টুডুক হ, তাই কি? ছুটু দিয়ে হবে। চুটু দিয়ে হবে। চুটু দিয়ে হবে, চুটু। এটা আগের দিন বলেছিলাম কোন একটা প্রসঙ্গে, রাজ্ঞী, এটা বোঝাতে গিয়ে মনে হয় বলেছিলাম না, কিছুটা বলতে গিয়ে বলেছিলাম। চুটু দিয়ে প্রত্যয়ের আদিস্থিত ট বর্গ এবং চ বর্গের ইৎ সংজ্ঞা হয়। দিয়ে তস্য দিয়ে লোপ হয়ে গেল, যে থাকলো কি? অ থাকলো, অ। ঠিক আছে, যে পরের স্টেপ হবে কুরুচর যুক্ত অ, দিয়ে প্রক্রিয়াকার যে কুরুচরই হবে, কুরুচর হলো। ঠিক আছে, ওই আবার লোপ টোপ করে কুরুচর হবে। মানে এই যে কুরুচর শব্দটা, কুরুচর শব্দ দেখো, টিত মানে টিদন্ত, টিত প্রত্যয়ান্ত। কুরুচর শব্দটা টিত প্রত্যয়ান্ত। দেখো এখানে টিত আছে, টিত। টিত মানে কি? মানে টিত, টিত, টিত প্রত্যয়, টিত প্রত্যয় অন্তে আছে যার। আচ্ছা, টিত কাকে বলে? এখানে অনেকে নতুন আছে, টিত কাকে বলে? টিত কাকে বলে? অঙ্কিতা জানা আছে টিত কাকে বলে? অঙ্কিতা বা কস্তুরিকা, অন্তরা, টিত কাকে বলে জানা আছে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে আমি কি বলছি? জানা নেই। আচ্ছা, কে বলে জানা নেই? আমি বললাম। অঙ্কিতা। দেখো, ধরো বললাম যে টিপ প্রত্যয়, এই টিপ প্রত্যয়ের কোন বর্ণটা ইৎসঙ্গক?
তীপ প্রত্যয়ের কোন বর্ণটা ইৎ সঙ্গক? ক বর্ণটা? পটা ইৎ সঙ্গক, ঠিক আছে। তাহলে প যার ইৎ তাকে কি বলবো? প যার ইৎ তাকে কি বলবো? পিত। পিত। প যার ইৎ তাকে বলে পিত। প যার ইৎ তাকে বলে পিত, ঠিক আছে। পিত, ঠিক আছে। ধরো বললাম একটা আছে নুম, এখানে মকারটা ইৎ সঙ্গ হবে, তাহলে ম যার ইৎ তাকে কি বলবো? মিথ। মিত। তাহলে এই যে ট এর কি ইৎ সংজ্ঞা হলো? ট যার ইৎ তাকে কি বলবো? তিত। দেখে এবার বোঝা গেল। হয়ের জায়গায় উত লিখে যান। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। এরপরে বোঝা গেল টিত বলতে কি? এরপরে বোঝা গেল টিত বলতে কি? মানে এই যে মিথ, এই যে মিথ ইজ গোল টু কোনটা হলো? মিথ ইজ গোল টু এই নুমটা হলো, পিত ইজ গোল টু এই তিপটা হলো, টিত ইজ গোল টু এই টটা। কিন্তু মানে পিত বলতে কাকে বুঝবো? পিত বলতে তিপকে বুঝবো। মিথ বলতে কাকে বুঝবো? মিথ বলতে নুমকে বুঝবো। টিত বলতে কাকে বুঝবো? টিত বলতে টকে বুঝবো। ক্লিয়ার? অঙ্কিতা কি বললাম বোঝা গেল? কস্তুরিকা, দীপিকা বোঝা গেছে? অন্তরা বোঝা গেছে? হ্যাঁ বুঝা যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো এখানে বলাই আছে যে টিত অন্তে যার, টিত অন্তে কার আছে? দেখো যে কুরুচর শব্দ, এই কুরুচর শব্দের অন্তে টিত আছে। কেন টিত আছে? ট প্রত্যয় যুক্ত হয়েছে, ট প্রত্যয় টকারিত সংজ্ঞা হয়েছে, তাহলে কুরুচর শব্দের অন্তে টিত আছে। এখন এই কুরুচর শব্দের যদি আমি ইয়ে করি, যে স্ত্রীত্ব বিবক্ষা করি, তাহলে কি হবে? কুরুচর শব্দের যদি স্ত্রীত্ব বিবক্ষা করি, তাহলে কি হবে? এই সূত্র দিয়ে ইপ প্রত্যয় হবে, ঠিক আছে। নাই। এই সূত্র দিয়ে ইপ হবে, ঠিক আছে। দিয়ে কি হবে? কুরু চর ইপের লোপটোপ করে ই দিয়ে প্রক্রিয়া কার্যে কুরুচরি, এটা হলো। তাহলে কুরুচরি শব্দ কোন প্রত্যয়ান্ত? কুরুচরি শব্দ কোন প্রত্যয়ান্ত? ইপ প্রত্যয়ান্ত। ইপ প্রত্যয়ান্ত। ইপ প্রত্যয়। তাহলে উদাহরণ 2 এইরকম করে সবগুলোই হবে, ঠিক আছে। উদাহরণ 2 কি আছে? ঢ ঢ প্রত্যয়ান্ত, ঢ। ঢয়েতে কি হবে? বিনতা যুক্ত ঢক। মানে এরকম হয় যে বিনতায়াহ অপত্যম, মানে বিনতার পুত্র। বিনতায়াহ মানে বিনতা
কোন একটা মানে মহিলার নাম, মেয়ের নাম বিনতা, আর অপত্য মানে হচ্ছে পুত্র, অপত্য মানে পুত্র, বিনতায়াহ অপত্যম। ঠিক আছে, অপত্যম স্ত্রী মানে মেয়ে, মানে অপত্য মানে হচ্ছে ছেলে এবং মেয়ে উভয়কেই বোঝায়, এবং তুমি সেটাকে মেয়ে বোঝাবে না ছেলে বোঝাবে। যদি ছেলে বোঝাও তাহলে হবে অপত্যম পুমান, পুমান মানে ছেলে। আর যদি বলে যে না আমি মেয়ে বোঝাবো তাহলে অপত্যম স্ত্রী, বিনতায়াহ অপত্যম স্ত্রী মানে বিনতার মেয়ে। এই যে বিনতায়াহ অপত্যম, এই অর্থে বিনতা শব্দের সঙ্গে ঢক প্রত্যয়, ঢক, এটা সূত্র আছে স্ত্রীভ্য ঢক, ঢক প্রত্যয় হলো। ঠিক আছে, এখন দেখো এই যে ঢক প্রত্যয় করার পর বিনতা, এখন এই ঢক প্রত্যয়ের স্থানে একটা আদেশ হবে। এই ঢক প্রত্যয়ের স্থানে একটা আদেশ হবে। কি আদেশ? এও আদেশ, এও মানে ঢকটা উঠে গিয়ে একটা এও আসবে, এও, এরকম এও দিয়ে রূপটা হবে বৈনতেয়, বৈনতেয়, এরকম রূপটা হলো। এখন এই যে বৈনতেয় রূপটা হলো, এই যে বৈনতেয় রূপটা হলো, এই বৈনতেয় রূপটা হচ্ছে ঢক প্রত্যয়ান্ত। ভেবে দেখো, আগে যেমন কুরুচর রূপটা ছিল, সেই কুরুচর রূপটা ছিল তিদন্ত মানে টিত, কুরুচর রূপটা ছিল টিত, আর বৈনতেয় এই রূপটা হচ্ছে ঢক প্রত্যয়ান্ত। বৈনতেয় এই রূপটা হচ্ছে ঢক প্রত্যয়ান্ত। আর ঢক প্রত্যয়ান্ত শব্দের যদি স্ত্রীত্ব বিবক্ষ করা হয়, ঢক প্রত্যয়ান্ত শব্দের যদি স্ত্রীত্ব বিবক্ষ করা হয় তাহলে কি হবে? এর সঙ্গে ইপ প্রত্যয় হবে। ঠিক আছে, এর সঙ্গে ইপ হবে। তাহলে সূত্র হচ্ছে ওই টিঢানাই, এই সূত্র দিয়ে ইপ প্রত্যয় হবে। ঠিক আছে, আর ইপ প্রত্যয় হলে কি হবে? বৈনতেই, রূপটা হবে বৈনতেই, এরকম হবে বৈনতেই। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে টিঢান, টিঢ, অন, উদাহরণ 3, অনেকই আছে, অনে আছে ইন্দ্র অস্য দেবতা, আহুতি দেয়া হয় না, হবি, হবির দ্রব্য আহুতি দেয়া হয়। এখন হবির দ্রব্য রাখা আছে, এখন ওই হবির দ্রব্যটা কোন দেবতার উদ্দেশ্যে? ওই হবির দ্রব্যটা কোন দেবতার উদ্দেশ্যে? না না, মানে কেউ হয়তো প্রশ্ন করছে যে ওই হবির দ্রব্যটা কোন দেবতার উদ্দেশ্যে, তখন কেউ উত্তর দিচ্ছে ইন্দ্র অস্য দেবতা। কি বললাম বোঝা গেল? একটা হবির দ্রব্য রাখা আছে, সেই হবির দ্রব্য রাখা আছে, একজন জিজ্ঞাসা করছে যে এই হবির দ্রব্যটা কোন দেবতার উদ্দেশ্যে, তখন বলছে ইন্দ্র অস্য দেবতা। এই হবির দেবতা হচ্ছে ইন্দ্র। কি বললাম বোঝা গেল? এই অর্থে ইন্দ্র অস্য দেবতা, এই অর্থে এই ইন্দ্র শব্দের উত্তর অন প্রত্যয় হবে, ইন্দ্রযুক্ত অন, যে রূপটা হবে
ঐন্দ্র, ঐন্দ্র, তাহলে এই যে তাহলে এই যে ঐন্দ্র এটা হয়ে গেল অন 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 প্রত্যয়ান্ত, আর আর এই অন প্রত্যয়ান্ত শব্দের যদি স্ত্রীত্ব বিবক্ষ করা হয় তাহলে ঐন্দ্রযুক্ত ইপ ইপ এই এই টিঢ্ঢানয় সূত্র দিয়ে, এই সূত্র দিয়ে তাহলে রূপটা হবে ঐন্দ্রী, ঐন্দ্রী, তাহলে ঐন্দ্রী এটাও হচ্ছে ইপ প্রত্যয়ান্ত। এই রকম করে বাকিগুলোও করতে হবে, ঠিক আছে? বাকিগুলো আমি করে এই পিডিএফ এর মধ্যে দিয়ে দেবো, ওই প্রত্যেকটা এভাবে লিখে লিখে দিয়ে দেবো। আমরা পরবর্তী সূত্র পড়ি, কারণ এখানে অনেকগুলো উদাহরণ আছে, সবগুলি এই প্রক্রিয়াতেই হবে। তার মানে কি বোঝা গেল যে টিত প্রত্যয়ান্ত শব্দ, ধ প্রত্যয়ান্ত শব্দ, অন প্রত্যয়ান্ত শব্দ, অই প্রত্যয়ান্ত শব্দ, মানে অই প্রত্যয় অন্তে আছে যার, অই প্রত্যয় অন্তে আছে যার এমন যে প্রাতিপদিক, ওই প্রাতিপদিকের যদি স্ত্রীত্ব বিবক্ষ করা হয়, ভালো করে বুঝতে হবে যে টিত, টিত একটা প্রত্যয়, ওই টিত প্রত্যয় অন্তে আছে যার এমন যে প্রাতিপদিক, তার যদি স্ত্রীত্ব বিবক্ষ করা হয়, ঠিক আছে? ঢ, ঢ প্রত্যয় বা ঢক প্রত্যয়, ঢ প্রত্যয় অন্তে আছে যার এমন যে প্রাতিপদিক, তার যদি স্ত্রীত্ব বিবক্ষ করা হয় তাহলে কিন্তু এই কি হবে না এই ইপ প্রত্যয় হবে, দিয়ে রূপটা হবে যে বৈনতে ই বা ঐন্দ্রী। এই যে টিতের ক্ষেত্রে বলছি, টিতের ক্ষেত্রে আমরা যে নদী পাই না, নদী, নদী, ঠিক আছে? অ্যাকচুয়ালি নদট শব্দ, নদট এর টকার ইৎসঙ্গক, টকার ইৎসঙ্গক, আর টকার ইৎসঙ্গ হলো, টকার ইৎসঙ্গ হলে নদট শব্দটা টিত, নদট শব্দ টিত, ঠিক আছে? তাহলে নদ, তাহলে টিত, টকারিত হয়েছে টিত, এর সঙ্গে ইপ হবে, ইপ হয়ে রূপটা হবে নদী। মানে নদী শব্দটাও এই টিতের উদাহরণ। অ্যাকচুয়ালি শব্দটা হচ্ছে নদট, টকার ইত হবে, শব্দটা হচ্ছে নদট, টকার ইত হলো, তাহলে হয়ে গেল তিদন্ত বা টিত, তার যদি স্ত্রীত্ব বিবক্ষ করা হয় তাহলে নদী, এই হচ্ছে রূপ। আচ্ছা, পরবর্তীগুলো বললাম, করে দেব। এখন আর ইপ প্রত্যয় সূত্র কি আছে? ইপ প্রত্যয় সূত্র আছে, আগের দিন বয়সী প্রথমে এটা পড়েছিলাম, বয়সী প্রথমে একটা সূত্র আছে দ্বিগোহ, দ্বিগোহ, ঠিক আছে? দেখো একটা সূত্রের দ্বিগোহ, এই দ্বিগোহ আমরা যারা সমাস পড়ছিলাম, এই দ্বিগু সমাস পড়েছি। সুজাতা, দ্বিগু সমাসের লক্ষণ কি? দ্বিগু সমাস কি করে বুঝবো? মানে সংখ্যাবাচক শব্দ থাকবে, কোথায় সেটা? প্রথমে। মানে ভালো করে বুঝিয়ে বলতে হবে যে দুটো সমস্যমান পদের মধ্যে বা সমস্যমান পদগুলির মধ্যে প্রথম পদটি হবে সংখ্যাবাচক শব্দ বা সংখ্যাবাচক পদ, তখন তাকে দ্বিগু সমাস বুঝতে হবে, ঠিক আছে? একটা সূত্র আছে দ্বিগোহ।
দেখো দ্বিগু দ্বিগু সমাস সমাস বিশিষ্ট শব্দের যদি স্ত্রীত্ব বিবক্ষা করা হয় তাহলে তার সঙ্গে ই প্রত্যয় হবে আলোচ্যমান সূত্র দ্বারা। দ্বিগু সমাস বিশিষ্ট শব্দের যদি স্ত্রীত্ব বিবক্ষা করা হয়, ঠিক আছে, দ্বিগু সমাস হয় কখন? সমাসে বা তৎপুরুষ সমাসে। পূর্বপদে যখন সংখ্যাবাচক হয় তখন হয় দ্বিগু সমাস, ঠিক আছে। দেখো ত্রয়ানাম লোকানাম সমাহারঃ কি হবে? ত্রিলোক। এটা হলো প্রথম ত্রিলোক। তাহলে এই যে ত্রিলোক এটা হয়ে গেল দ্বিগু সমাস বিশিষ্ট পদ। ত্রিলোক এটা হয়ে গেল দ্বিগু সমাস বিশিষ্ট পদ, ঠিক আছে। ঠিক আছে। এখন এই দ্বিগু সমাস বিশিষ্ট পদের যদি আমি স্ত্রীত্ব বিবক্ষা করি যে ত্রিলোক, এটার কি হবে? ত্রিলোক এটার স্ত্রীত্ব বিবক্ষা করলে কি হবে? দেখো কেন দ্বিগু সমাস হলো? দ্বিগু সমাস কেন হলো? দ্বিগু সমাস কেন হলো? সংখ্যাবাচক শব্দ পূর্বে আছে, সংখ্যাবাচক শব্দ পূর্বে আছে, স্পষ্টই বোঝা যাচ্ছে। সংখ্যাবাচক শব্দ সংখ্যাবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ পূর্বে ত্রিটা সংখ্যাবাচক শব্দ পূর্বে আছে, তাই এখানে ত্রিটা সংখ্যাবাচক শব্দ পূর্বে আছে, ত্রিটা সংখ্যাবাচক শব্দ পূর্বে আছে, তাই এটা হয়ে গেল দ্বিগু সমাস বিশিষ্ট পদ, দ্বিগু সমাস। আর যেহেতু দ্বিগু সমাস বিশিষ্ট পদ বা দ্বিগু সমাস বিশিষ্ট, এর যদি স্ত্রীত্ব বিবক্ষা করি তখন কিন্তু এই দ্বিগৌহ সূত্র দিয়ে আমাকে ই প্রত্যয় করতে হবে। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। ঠিক আছে। তাহলে আলোচ্যমান সূত্র দিয়ে ই প্রত্যয় করতে হবে। দিয়ে কি হবে? ত্রিলোক যোগ ই ত্রিলোকি, ত্রিলোক যোগ ই ইকুয়াল টু এরকম আরো উদাহরণ আছে। ধরে বলা হলো যে পঞ্চানাম পুলানাম সমাহারঃ, তাহলে পঞ্চ পুল, এটা হয়ে গেল দ্বিগু সমাস বিশিষ্ট পদ। এর যদি স্ত্রীত্ব বিবক্ষা করি তাহলে হবে কি হবে? ইপ হবে। পুলো ইপ
ইট করলে সূত্র সূত্র দিগহ দিগহ রূপটা কি হবে? পঞ্চপুলি। এরকম। ঠিক আছে, এরকম। পুল পুল মানে হচ্ছে বান্ডিল, লাঠির লাঠির যে বান্ডিল হয় না, সেই বান্ডিল বা যে কোনো বান্ডিল। কালেকশন অফ 5 বান্ডিল, এরকম। এরকম। সব থেকে আমরা দেখো আমরা ফেমাস একটা গ্রন্থ আছে, ফেমাস গ্রন্থ। অষ্টাধ্যায়ী। ইয়েস। অষ্টানাম অধ্যায়ানাম সমাহারঃ। অষ্টানাম অধ্যায়ানাম সমাহারঃ। এই যেটা হলো রূপটা হবে অষ্টাধ্যায়। অষ্টাধ্যায়। এর এর স্ত্রীত্ব বিবক্ষাতে কি হবে? না অষ্টাধ্যায় যুক্ত ইপ ইজগল টু অষ্টাধ্যায়ী। ঠিক আছে, এরকম। ধরো বলা হলো যে আরো আছে এরকম অনেক, আমি অ্যাড করব। ঠিক আছে, এটা গেল এটা যে দেখো বোঝা গেল কি প্রসঙ্গটা? হ্যালো, প্রসঙ্গটা বোঝা গেছে এটা, বা সূত্রটা বোঝা গেছে? তো খুব একটা কঠিন, এটা খুব একটা কঠিন নয়, সহজই আছে। এখানে আর মোটামুটি ইপ প্রত্যয়ের তেমন ইপ প্রত্যয় তো আর লাগবে না আশা করি। এরপরে ইঁসটা করতে হবে, ইঁসটা। ইপ প্রত্যয় মোটামুটি হলো। স্যার আরো তো অনেক সূত্র ছিল। কি বলছো? আরো তো অনেক সূত্র ছিল, ওগুলো লাগবে না? যেমন এই পানিনিতে অনেকগুলো দেখছি, যেমন মনোরও বা এরকম কিছু আছে, বিভাষা সপূর্বস্য এরকম আছে। ওইগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। বিভাষা সপূর্বস্য, ওই প্রতিশব্দের সঙ্গে গৃহপত্নী বা গৃহপতি যেগুলো হয়, সপূর্বস্য ন আগম হবে। আচ্ছা, আগে মেন গুলো করিয়ে নি। ঠিক আছে, আমরা আবার একবার রিভাইজ করবো এগুলো সব, মানে আলোচনা করতে করতে রিভাইজ করব, তবে আরো মনে থাকবে ভালো। এটা আমরা করিয়ে নি, তারপরে তখন আবার এগুলো করা যাবে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা চেষ্টা করব আর একদিন করে তোমাদের টাইম দেওয়া। একদিন করে রিভাইজ হবে আর একদিন করে পড়ানো হবে। আমি এটা প্ল্যান করেছি এখনো পর্যন্ত।
শীত গৌরাদিভ্যশ্চ প্রথম সূত্র। ঈশের ঈশ প্রত্যয়ের প্রথম সূত্র হচ্ছে শীত গৌরাদিভ্যশ্চ। না, এর অর্থ কি? শীত গৌরাদিভ্যশ্চ শীত প্রত্যয় অন্তে আছে যার এমন প্রাতিপদিকের এবং গৌরাদিগণে পঠিত শব্দের শীত প্রত্যয় অন্তে আছে যার এমন প্রাতিপদিকের এবং গৌরাদিগণে পঠিত শব্দের যদি তৃতীয় বিবক্ষা করা হয় তাহলে ঈশ প্রত্যয় হবে। শীত প্রত্যয় অন্তে আছে যার এমন প্রাতিপদিকের এবং গৌরাদিগণে পঠিত শব্দের যদি তৃতীয় বিবক্ষা করা হয় তাহলে ঈশ প্রত্যয় হবে। ঠিক আছে। আচ্ছা, অন্তরা মিউট করো তো। অন্তরা আছো? হ্যাঁ স্যার বলুন। শীত প্রত্যয় কাকে বলবো? স্যার কি বলছো? হ্যাঁ, কি বলছো? স্যার পারবো না। এখনই যে বললাম কস্তুরিকা। শীত প্রত্যয় কাকে বলে? কস্তুরিকা, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। শীত শীত প্রত্যয় কাকে বলে? আচ্ছা বলো, পিত প্রত্যয় কাকে বলে? পিত প্রত্যয় বলো, পিত কাকে বলে? পিত প্রত্যয় কাকে বলে? কে আছে? অঙ্কিতা। অন্তে আছে যার প অন্তে আছে যার এমন তাকে বলে পিত, তাই তো? অঙ্কিতা এটাই বললে তো? অঙ্কিতা রিপ্লাই করো। আমি জিজ্ঞাসা এরকম কি আমি বললাম? সুকন্যা কি হবে? সুকন্যা প যার ইত সেটা হচ্ছে পিত। প যার ইত সেটা হলো পিত। তাহলে শীত কাকে বলবো? অঙ্কিতা, শীত কাকে বলবো? স যার ইত তাকে বলবো শীত। কস্তুরিকা বা আরো যারা আছে যাকে জিজ্ঞেস করলাম প্রথমে, অন্তরা। বোঝা গেল? হ্যাঁ বুঝে গেছি। হ্যাঁ শীত কাকে বলবো তাহলে? শীত কাকে বলবো তাহলে? স যার ইত তাকে বলা হয় শীত। একটা গণ আছে, গৌরাদিগণ। সেই গৌরাদিগণে যে শব্দ পঠিত হয় বা যে শব্দগুলো পঠিত আছে সেই শব্দগুলোর যদি তৃতীয় বিবক্ষা করা হয়, গৌরাদিগণে যে শব্দগুলো পঠিত আছে সেই শব্দগুলোর যদি তৃতীয় বিবক্ষা করা হয় তাহলে তাদের উত্তর কি প্রত্যয় হবে? ঈশ প্রত্যয় হবে। ঈশ। গৌরাদিগণে যে শব্দগুলোর পাঠ করা হয়েছে সেই শব্দগুলোর যদি তৃতীয় বিবক্ষা করা হয়, ঠিক আছে, তাহলে ওই শব্দগুলোর কি হবে? ওই শব্দগুলোর উত্তর ঈশ প্রত্যয় হবে। ঈশ প্রত্যয়। ঠিক আছে। গৌরাদিগণে পঠিত শব্দ গৌর, মৎস্য, ঠিক আছে, মনুষ্য, হয়,
গবয় গবয় মুকয় মুকয় ঋষ্য ঋষ্য পুট পুট দ্রুণ দ্রুণ হরিণ হরিণ ইত্যাদি। ইত্যাদি। এটি হলো একটি আকৃতিগণ। আকৃতিগণ। আকৃতিগণ আকৃতিগণ মানে বোঝো? আকৃতিগণ মানে বোঝো সুদীপা? সুদীপা আকৃতিগণ মানে কি? জানি না। মানে হচ্ছে এটা যে যে ওই হরিণ বলতে পুরো হরিণ জাতিটাকে বোঝাচ্ছে, মানে মানে মৎস্য বলতে পুরো মৎস্য জাতিটা, মনুষ্য বলতে পুরো মনুষ্য জাতিটা, এরকম নাকি তাই? এরকম? না জানি না। পিএইচডির বিষয়টা পুরো ব্যাকরণের উপরে, আর এগুলো জানাটা উচিত। আকৃতিগণ মানে হচ্ছে, ধর বলা হলো যে আমি সাপোজ একটা গণ বলছি যে অজাদিগণ। ধর বলা হলো যে অজাদিগণে ধরো অজ এডক হোড মন্দ বালা বালো অশ্ব। এই ছটা শব্দ। তাহলে অজাদিগণে কটা শব্দ আছে? গুনে গুনে 6টা শব্দ আছে। যদি এখানে বলে দেওয়া হয় যে এটা আকৃতিগণ, তাহলে কি হবে? তাহলে কেবলমাত্র এই 6টা শব্দ নয়, কেবলমাত্র এই 6টা শব্দ নয়, এটা অকারান্ত পৃথিবীতে যত শব্দ আছে সমস্ত শব্দকেই গ্রহণ করে নেবে। আকৃতিগণ মানে ওপেন টু অল। মানে যদি বলা হয় যে যদি এটা আকৃতিগণ না বলা হয়, ধর আমি এই অংশটা বললাম না, তাহলে অজাদ্যত স্টাফ এই সূত্রটা কোন শব্দগুলোর উপর টাপ প্রত্যয় করবে? অজাদিগণের শব্দের উপর টাপ প্রত্যয় করবে, মানে অজ এডক হোড মন্দ এগুলোর উপরে। হ্যাঁ, অজ এডক হোড মন্দ বালা বালো অশ্ব, এইগুলো, তাই তো? হ্যাঁ। যদি আকৃতিগণ না বলা হয় তখন কিন্তু লিমিটেড, অজাদিগণের শব্দ লিমিটেড। অজ এডক হোড মন্দ বালো অশ্ব 6টাই। যখনই উল্লেখ করে দেওয়া হবে এটা আকৃতিগণ, তখন ওপেন টু অল, তখন কেবলমাত্র 6টা নয়, তখন এই শব্দ বাংময়ে যত অকারান্ত শব্দ আসবে সব অজাদিগণে চলে আসবে। আচ্ছা। মানে তখন তুমি যে কোনো শব্দের সঙ্গে টাপ প্রত্যয় করতে পারবে স্ত্রীত্ব বিবক্ষার জন্য। এটা হচ্ছে আকৃতিগণের প্রসঙ্গ। আর এই গৌরাদিগণ হচ্ছে আকৃতিগণ, মানে এটার যে শব্দ লিমিট নেই। তুমি যে কোনো শব্দের সঙ্গে তুমি স্ত্রীত্ব বিবক্ষাতে ইস প্রত্যয় করতে পারবে, যে কোনো শব্দের সঙ্গে তুমি বলতেই পারবে যেটা গৌরাদিগণে পঠিত শব্দ, সেই জন্য আমি এখানে ইস প্রত্যয় করেছি স্ত্রীত্ব বিবক্ষাতে। তখন কেউ প্রশ্ন করবে গৌরাদিগণের লিমিট কি? আরে গৌরাদিগণের কোনো লিমিট নেই, ওটা আকৃতিগণ। যেহেতু আকৃতিগণ ওটা আনলিমিটেড। তুমি যে কোনো শব্দকে তুমি ওখানে গ্রহণ করে তুমি ইস প্রত্যয় করতেই পারি আমি স্ত্রীত্ব বিবক্ষাতে। এটা তার উত্তর হবে। ক্লিয়ার? কি বললাম বোঝা গেল? হ্যাঁ, ঠিক আছে। তাহলে গৌরাদিগণে পঠিত শব্দ হচ্ছে গৌর মৎস্য মনুষ্য হয় গবয় মুকয় ঋষ্য পুট দ্রোণ হরিণ ইত্যাদি। এটা আকৃতিগণ, তুমি যা খুশি গ্রহণ করতে পারো। ঠিক আছে? এখন যদি বলা হয়, বলো। বলে আকৃতিগণ যে কোনো শব্দকেই বলবো? না, যে কোনো শব্দকে নয়। ধরো মানে যে কোনো শব্দকে নয়, মানে কি বলবো, ধরো বলা হলো যে তুমি একটা স্কুলের টিচার, তোমার একটা ক্লাসে 20 জন ছেলে মেয়ে বসে আছে। ওই ক্লাসটা হচ্ছে 6 নম্বর ক্লাস।
আর ক্লাসের বাইরে আরো 50-60 জন আছে, টোটাল 50-60 জন আছে। তখন তোমাকে বলা হলো দু কৌটো চকলেট দিয়ে বলা হলো যে এই 2 কৌটো চকলেট 6 নম্বর ক্লাসরুমের জন্য, ঠিক আছে। দিয়ে তুমি বললে যে স্যার এখানে তো প্রায় 150-200 চকলেট আছে, তাহলে বাকিগুলো কি করব? ঠিক সূত্রটা ভাবো। টাপ প্রত্যয়টা কোথায় কোথায় যাবে? টাপ প্রত্যয়টা কার কার অন্তে বসবে? অজাদিগণে শব্দের জন্য, অজাদিগণে পঠিত শব্দের জন্য। তোমার ওই 150 চকলেট কোথায় কোথায় বিলি হবে? 6 নম্বর ক্লাসে যারা বসে আছে তাদের জন্য। তুমি প্রশ্ন করলে স্যার ওখানে ছেলে আছে 30টা 6 নম্বর ক্লাসে, চকলেট আছে 150টা, বাকিগুলো কি করব? তখন স্যার বলল ঠিক আছে আকৃতিগণে চালিয়ে দাও। মানে কি ওই ক্লাসে যারা আছে তাদেরকেও দেবে, ক্লাসের বাইরে যারা তাদেরকেও দিয়ে দেবে, যত সবাই আছে সবাইকে দিয়ে দেবে। আকৃতিগণ কি হলো? যদি এখনই অজাদ্যত স্টাফ এই সূত্রের যে অজাদিগণটা আকৃতিগণ হয়ে যায়, তাহলে অজাদিগণে যে শব্দগুলো আছে সেইগুলো তো টাপ প্রত্যয়টা হবেই, তার বাইরে যত সমস্ত শব্দ আছে সবাই টাপ প্রত্যয়ের মধ্যে চলে আসবে, তাদের উত্তর টাপ প্রত্যয় হয়ে যাবে। মানে আকৃতিগণ মানে তুমি যে কোনো শব্দকে ওই গণেতে গ্রহণ করতে পারবে। মানে এখানে গৌর, মৎস্য, মনুষ্য, হয়, গবয়, মুকয়, ঋষ্য, পুট এই শব্দগুলো উল্লেখ করলাম। আর আকৃতিগণ মানে কি? আকৃতিগণ মানে তুমি যে কোনো শব্দকে এই গৌরাদিগণে আনতে পারবে, যে কোনো শব্দকে গৌরাদিগণে পাঠ করবে, দিয়ে বলবে এটা গৌরাদিগণে পঠিত হয়েছে, আমি তাই এর সঙ্গে আমি ইস প্রত্যয় করেছি। অর্চনা কি বললাম বোঝা গেল? তুমি যে কোনো শব্দ, যে কোনো শব্দ ধরো, বললাম যে এখানে একটা শব্দ নেই, ধরো এখানে একটা শব্দ নেই, ধরো বললাম যে বৃক্ষ, বৃক্ষ শব্দটা নেই এখানে, তুমি বৃক্ষ শব্দটাকে নিয়ে নিলে। আমি যে কোনো শব্দকে গৌরাদিগণে নিয়ে আসতে পারবো, যে কোনো শব্দকে আমি গৌরাদিগণে গ্রহণ করতে পারবো। তাহলে বৃক্ষ শব্দটিকে তুমি গৌরাদিগণে ইনক্লুড করে নিলে, দিয়ে তার সঙ্গে ইস প্রত্যয় করে দিলে, ইস প্রত্যয় করে হয়ে গেল বৃক্ষি, বৃক্ষি। কি বললাম বোঝা গেল? অর্চনা হ্যালো, বোঝা গেছে অর্চনা? যা, আমার কথা শোনা যাচ্ছে না শোনা যায়নি? আমার কথা শোনা যাচ্ছে না শোনা যায়নি? হ্যালো, শোনা যাচ্ছে। অর্চনা রিপ্লাই করলো না, অর্চনা রিপ্লাই করলো না কেন বুঝলাম না। ঠিক আছে চলো, ঠিক আছে চলো, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখন গৌর শব্দের যদি তুমি স্ত্রীত্ব ব্যবহার, তাহলে কি? হ্যাঁ বলো, বোঝা গেল কি বললাম? হ্যাঁ তখন হ্যাঁ বুঝতে পেরেছি স্যার, আপনি শুনতে পারেননি হয়তো, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। এখন যদি এই যে গৌরা, এখন গৌর প্রভৃতি শব্দের যদি স্ত্রীত্ব বিভক্ত করা হয় গৌর প্রভৃতি শব্দের, তাহলে গৌর যুক্ত ইস, সূত্র কি হবে? গৌরাদিভ্যশ্চ দিয়ে গৌরী, এটা হবে। এই শব্দগুলো কিছু কিছু খেয়াল রাখবে, আমি কিছু কিছু শব্দ উল্লেখ করে দেব, ঠিক আছে? আমি কিছু কিছু শব্দ উল্লেখ করব, সেই শব্দগুলোকে মাথায় বসিয়ে রাখবে যে এই শব্দগুলো ইস প্রত্যয় হচ্ছে এখানে। গৌর, ধর বললাম যে মৎস্য, মৎস্যযুক্ত ইস, কি হবে? মৎসি, মৎসি। মনুষ্যযুক্ত ইস, মনুষ্যি, এরকম। তাহলে এই হচ্ছে শীত গৌরাদিভ্যস্য, এটা গেল গৌরাদিগণে পঠিত শব্দ। শীত কি হবে? শীত, এটা গেল গৌরাদিগণে পঠিত শব্দ, শীত।
শীতের উদাহরণ। একটা ধাতু আছে, হয় না যে নৃত্যতি, নৃত্যতি কি ধাতু? মৃৎ ধাতু। মৃৎ। নৃৎ ধাতু, ঠিক আছে। ওই নৃৎ ধাতুর সঙ্গে একটা সূত্র আছে, শিল্পিনী শুন। শিল্পিনী শুন। নৃৎ যুক্ত শুন। শিল্পিনী শুন সূত্র। তাহলে দেখো এই যে শুন প্রত্যয়ের কি কি সংজ্ঞা হবে, দেখো শুন প্রত্যয়ের কি কি সংজ্ঞা হবে। আগে ভাঙি এটাকে। তালবস্য, প, উ, ন। এখানে 4টে বর্ণ আছে। প্রথমত নকারটা যাবে হলন্তিয়াম দিয়ে, উকারটা যাবে উকারটা যাবে না, বয়ের সংজ্ঞা হবে না, মূর্ধন্যটা হয়ে যাবে না, মূর্ধন্যটা হবে। ওই মূর্ধন্যটা যেন একটা কি ছিল সূত্রটা, কি সূত্র মূর্ধন্যের সংজ্ঞা? মনে পড়ছে না এখন। ওই শাকন, ওই 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 মূর্ধন্যটা ইথ হয়ে যায় যেটাতে, মনে পড়ছে না এখন। একটা সূত্র আছে, সহ প্রত্যয়স্য। সহ প্রত্যয়স্য, হ্যাঁ, সহ প্রত্যয়স্য মানে ওই প্রত্যয়ের আদিস্থিত মূর্ধন্যস্বয় লোপ কি সংজ্ঞা হবে? প্রত্যয়ের আদিস্থিত এর ইত, ঠিক আছে। প্রত্যয়ের আদিস্থিত, এই যে শুন প্রত্যয়ের আদিতে এটা আছে, এটা আছে প্রত্যয়ের আদিতে, তাহলে কি হবে? এর ইত সংজ্ঞা হবে। ইত সংজ্ঞা হলে লোপ হয়ে যাবে। তাহলে কি থাকলো? নৃযুক্ত বু। একটা সূত্র আছে, যুব রণাকৌ সূত্র। অকাদেশ হবে, এই বুয়ের স্থানে অক হয়ে যাবে, নৃযুক্ত অক। তাহলে কি হবে? এখানে আরো কার্য হয়ে নর্তক হবে, নর্তক, নর্তক, নর্তক। তাহলে এই যে নর্তক শব্দটা, বলতো নর্তক শব্দের অন্তে কোন প্রত্যয় যুক্ত হয়েছে? নর্তক শব্দের অন্তে কোন প্রত্যয় যুক্ত হয়েছে? শুন প্রত্যয়, শুন। নর্তক শব্দের অন্তে কোন প্রত্যয় যুক্ত হয়েছে? শুন প্রত্যয়, শুন। আর সেই শুন প্রত্যয়টা কি বলবো? কি বলবো? শীত। শীত। কেন শীত? কারণ মূর্ধন্যটা ইথ হয়ে যাচ্ছে, মূর্ধন্যটা ইথ হয়েছে, কারণ মূর্ধন্যস্য ইথ হয়েছে, তাই এটা শীত। দেখো তাহলে শীত অন্তে আছে, এই নর্তকের অন্তে শীত আছে, নর্তক এর অন্তে শীত আছে। শীত থাকার জন্য নর্তক এর অন্তে শীত আছে, শীত থাকার জন্য এই যে নর্তক যে প্রাতিপদিক, এর কি হবে? এর যদি স্ত্রীত্ব বিবক্ষ করা হয়, ইস প্রত্যয় হবে। সূত্র শীত গৌরাদিভ্যশ্চ, ইস হলো দিয়ে প্রক্রিয়া কার্যে নর্তকী, প্রক্রিয়া কার্য হবে নর্তকী। এটা আছে
পথিন, পথিন যুক্ত, না প্রথমে হবে পথ, না পথিন, পথিনের সঙ্গে হবে স্কন প্রত্যয়, স্কন, পথস্কন, পথস্কন, মানে পথ শব্দের সঙ্গে স্কন প্রত্যয় হবে। এখন এই যে স্কন প্রত্যয়ের নকারিত সংজ্ঞা হবে হলন্ত্যম দিয়ে, আর শয়েদ যাবে ওই সহ প্রত্যয় সে দিয়ে, থাকবে ক। এদিকে পথি আর নকারটা লোপ হয়ে যাবে, নলোপ প্রাতিপদিকান্ত লোপ হয়ে যাবে, তাহলে পথিযুক্ত ক, পথিক। তাহলে দেখো এই যে পথিক হলো, এই পথিক শব্দটা শীত মানে সিদন্ত, পথিক শব্দ হচ্ছে সিদন্ত। কেন না, পথিক শব্দের অন্তে শীত আছে। শীত বলতে কোনটা? স্কনটা হচ্ছে শীত। শীত বলতে কোনটা? স্কন হলো শীত। পথিক শব্দের অন্তে শীত আছে। স্কন এর নকারিত সংজ্ঞা হয়েছে, মূর্ধন্য ইত সংজ্ঞা হয়েছে। নকার এবং মূর্ধন্য ইত হওয়ার ফলে কি হয়েছে না, যেমন এটা নিত, দন্তন্বয় হস্যিত নিত, তেমনি এটা শীত, তেমনি এটা শীত। শীত হওয়ার জন্য এখন যদি পথিক শব্দের যদি স্ত্রীত্ব বিভক্ত করা হয়, তাহলে কোন প্রত্যয় হবে? ওই ইস প্রত্যয় হবে। সূত্র কি? না শীত গৌরাতিভ্যস্য দিয়ে পথিকি, পথিকি। দেখো বোঝা গেল? দীপিকা, দুই দীপিকা, বোঝা গেল? দীপিকা বোঝা যাচ্ছে? দীপিকা, হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। রোজিনা যাচ্ছে বোঝা? হ্যাঁ স্যার, কিন্তু আমি একটু লেটে জয়েন করেছি তো ওই জন্য একটুখানি অসুবিধাও হচ্ছে। কেন, তুমি তো আগে থেকেই বসেছিলে, 3টে থেকে বসেছিলে দেখলাম। হ্যাঁ স্যার বসেছিলাম, দিয়ে তারপর আমি ঘুমিয়ে গেছিলাম। তুমি গিয়েছিলে? 3:30। একটু ফাঁক পেলেই ঘুম, কোনো কথা হবে না। না স্যার ওরকম হয় না। আপনি তো বললেন যে 3টে থেকে, না হলে তার আগে আমি বসেই ছিলাম অনেকক্ষণ ধরে। বোতো গুণবচনাৎ। সূত্রার্থ হচ্ছে উকারান্ত গুণবাচক শব্দের যদি তাহলে উকারান্ত গুণবাচক শব্দের যদি স্ত্রীত্ব বিভক্ত করা হয়, তাহলে বিকল্পে ইস প্রত্যয় হবে। উকারান্ত গুণবাচক শব্দ মানে শব্দটাকে উকারান্ত হতে হবে, মানে অন্তে উকার থাকবে। উকারান্ত মানে কি? ধরো বললাম যে সাধু শব্দ, সাধু বললাম সাধু শব্দ, এই সাধু শব্দের অন্তিম বর্ণ কি? উকার না? সাধু শব্দের অন্তিম বর্ণ কি? উকার তো। হ্যাঁ, তাহলে সাধু শব্দের অন্তিম বর্ণ উকার। এই যে উকারটা উকারান্ত হলো, এটা হয়ে গেল উকারান্ত। আর উকারান্ত হওয়ার জন্য
ব আদেশ হবে? না, মানে আমি এটা বোঝানোর জন্য বলছি, উকারান্ত কাকে বলে এটা বোঝানোর জন্য বললাম। তাহলে শব্দটাকে উকারান্ত হতে হবে, আবার ওই শব্দটা যেন গুণবাচক হয়, একটা গুণের প্রকাশ করবে। গুণ, গুণ কয় প্রকার? ন্যায় মতে গুণ কয় প্রকার? 24 প্রকার। রূপ, রস, গন্ধ, স্পর্শ, সংখ্যা, পরিমাণ, পৃথকত্ব, পরত্ব, অপরত্ব, গুরুত্ব, দ্রবত্ব, স্নেহ, শব্দ, বুদ্ধি, সুখ, দুঃখ, ইচ্ছা, দ্বেষ, ধর্ম, অধর্ম, সংস্কার, চতুর্বিংশতি গুণা, এরকম আছে। 24টা গুণ আছে, ঠিক আছে। গুণবাচক হতে হবে। এমন শব্দের যদি স্ত্রীত্ব বিবক্ষা হয় তাহলে কিন্তু এই বোত গুণবচনাৎ, শব্দ কি? বোত গুণবচনাৎ, এই সূত্র দিয়ে ইস প্রত্যয় হবে। বিকল্পে এক পক্ষে হবে, এক পক্ষে হবে না। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে মৃদু। মৃদু, মৃদু মানে কি? ওই নরম টাইপের। স্নেহ, স্নেহ গুণের মধ্যে যাবে। স্নেহ, মৃদু। কোমল, রূপ, রস, গন্ধ, স্পর্শ, সংখ্যা, পরিমাণ, পৃথকত্ব, পরত্ব, অপরত্ব, দ্রবত্ব, গুরুত্ব, স্নেহ, শব্দ, বুদ্ধি, সুখ, দুঃখ, ইচ্ছা, দ্বেষ, স্নেহের মধ্যেই যাবে। স্নেহের মধ্যে যাবে, ঠিক আছে। তাহলে মৃদু, তাহলে মৃদু দেখো উকারান্ত হলো, মৃদু উকারান্ত হলো। আর এদিকে এটা গুণবাচক শব্দ, গুণকে প্রকাশ করে। মানে গুণ বলতে কিরকম? যদি বলা হয় যে ফুলটা কেমন, না ফুলটা খুব মৃদু নরম, ফুলটা খুব মৃদু নরম। বা ওর স্বভাবটা কেমন? খুব মৃদু, খুব নরম স্বভাবের, খুব কোমল, খুব শান্ত। শান্ত, কোমল, মৃদু, এগুলো একটা বৈশিষ্ট্যকে বোঝায়, একটা গুণকে বোঝায়, ঠিক আছে। গুণবাচক শব্দ হলো প্লাস উকারান্ত শব্দ হলো। এই মৃদু শব্দের যদি স্ত্রীত্ব বিবহ করা হয় তাহলে কি হবে? ইস হবে। সূত্র বোত গুণবচনাৎ। ইস হলো, ইস হওয়ার পরে রূপটা হবে মৃদ্বি। মৃদ্বি, মৃদুযুক্ত ইস, রূপটা হবে মৃদ্বি। এটা হচ্ছে ইস পক্ষে, ইস পক্ষে। আর বিকল্প মানে কি? আচ্ছা, বিকল্প পদের অর্থ জানা আছে? বিকল্প, বিকল্প পদের অর্থ কি? অন্তরা, অঙ্কিতা, কস্তুরিকা। বিকল্প মানে কি? হ্যালো, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? মানে কি অন্যভাবে, মানে একরকম ভাবে না হলে অন্যরকম ভাবে আর কি, এরকম কিছু? বিকল্প মানে হচ্ছে অপশনাল। অপশনাল মানে বোঝো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তোমার কাছে দুটো জামা আছে, তুমি এটাও পরতে পারো, ওটাও পরতে পারো। যদি একটাই থাকে তাহলে কোনো অপশন নেই। দুটো থাকলে এটাও পরতে পারো, ওটাও পরতে পারো। দুটোই তোমার কাছে ওপেন। তাহলে ইস বিকল্প মানে কি? একবার এটা হবে, আরেকবার এটা হবে। মানে ইস বিকল্পে হবে, মানে এর মানে হচ্ছে ওই মৃদু শব্দের সঙ্গে একবার ইস প্রত্যয় হবে, আরেকবার হবে না। তাহলে যখন ইস হবে তখন রূপটা হবে মৃদ্বি, আর যখন ইস হবে না তখন কি হবে? তখন মৃদুই থেকে যাবে। মৃদু, ইস অভাব পক্ষে, ইস অভাব পক্ষে মৃদ্বি। দেখো বোঝা গেল? যেমন ধরো যদি বলে লঘু, যদি বলা হয় যে লঘু,
এটাও তো উকারান্ত শব্দ। একটা গুণ, গুণ কি বোঝাচ্ছে? বালকটা কেমন? লঘু। বালকটা কেমন? লঘু, ঠিক আছে, ছোট। লাঠিটা কেমন? লঘু। একটা গুণকে বোঝাচ্ছে। তাহলে এর যদি স্ত্রীত্ব বিবক্ষা করা হয় তাহলে কি হবে? তাহলে ইস হবে, ঠিক আছে। দিয়ে লঘবি, এরকম হবে, ঠিক আছে, লঘবি। হ্যালো, হ্যাঁ বলো, শোনা যাচ্ছে, বলো। বলছি এখানে ব আদেশটা হচ্ছে কোত্থেকে? মানে ওই উকারের বকারের যে আদেশটা হচ্ছে ওইখানে? উকারের স্থানে বকার আসবে যে, উকারের স্থানে বকার আসবে যে, ইকোই আনাচি সূত্র দিয়ে। এই কলেজে সূত্র দিয়ে, হ্যাঁ ওটাই বলছিলাম। ঠিক আছে। হুম। শুনতে পাচ্ছি না তো কিছু। আমি বলছি না কিছু, আমি দেখছি, আমি নিজে। হুম। আরেকটা সূত্র আছে, এটাই লাস্ট করবো আজকে। হুম। বহুভয়াদিভ্যশ্চ, বহুভাদিভ্যশ্চ, মানে ওই বহুয়াদি গণ, একটা বহুয়াদি গণ, সূত্রার্থ। বহুয়াদিগণে পঠিত শব্দের যদি স্ত্রীত্ব বিবক্ষা করা হয় তাহলে তার উত্তর ইস প্রত্যয় হবে। বহুয়াদিগণে পঠিত শব্দের যদি স্ত্রীত্ব বিবক্ষা করা হয় তাহলে তার উত্তর ইস প্রত্যয় হবে। উদাহরণ কি? আগে দেখতে হবে বহুয়াদিগণে কি কি শব্দ আছে। বহুয়াদিগণে পঠিত শব্দ সমূহ কি কি হবে? প্রথম বহু হবে, পদ্ধতি, অঙ্কতি, ঠিক আছে, অঞ্চতি, অংহতি, বংহতি, শকটি, সারি, বারি, গতি, অহি, কপি, অরালো, কমল, কৃপান, বিকট, বিশাল, বিসংকট, ভরুজ এবং ভজ, উদার, কল্যাণ, পুরাণ, অহন। এই শব্দগুলি, ঠিক আছে, হলো বহুয়াদি গণীয়। এই শব্দগুলো হচ্ছে বহুয়াদি গণীয়। বহু, পদ্ধতি, অঙ্কতি, অঞ্চতি, অংহতি, বংহতি, শকটি, সারি, বারি, গতি, অহি, কপি, অরালো, কমল, কৃপান, বিকট, বিশাল, বিসংকট, ভরুজ, ধ্বজ, উদার, কল্যাণ, পুরাণ, অহন। এই শব্দগুলো বহুয়াদি গণীয়। এই শব্দগুলির যদি স্ত্রীত্ব বিবক্ষা করা হয় তাহলে কি হবে? তাহলে ইস প্রত্যয় হবে। বহুয়াদিভ্যশ্চ, কি প্রত্যয় হবে? ইস প্রত্যয়। সূত্র বহুয়াদিভ্যশ্চ। তাহলে বহু, উদাহরণ বহুযুক্ত ইস, বহুয়াদিভ্যশ্চ। বহুভি রূপটা হবে, বহুভি। দুই হচ্ছে কি আছে? না, পদ্ধতি, পদ্ধতিযুক্ত ইস,
বহু অধিভ্যস্য পদ্ধতি, এটা হবে বহু পদ্ধতি। পদ্ধতি শব্দের স্ত্রীলিঙ্গে পদ্ধতি, এটা হবে। এখানে যে উদাহরণ, উদার, ঠিকই আছে, এই হটা হবে না, উদার। উদরযুক্ত ইস কি হবে? উদারি, ইস কল্যাণী। পুরাণযুক্ত ইস পুরাণী। ভরুযুক্ত ইস ভরুজি। ধ্বজযুক্ত ইস ধ্বজি। বিসংকটযুক্ত ইস বিসংকটি। বিশালযুক্ত ইস বিশালী। অতএব এইভাবে এইগুলোকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এইভাবে এইগুলোকে মাথায় রাখতে হবে এবং আশা করছি হয়ে যাবে, অসুবিধা হবে না।